হিমির সঙ্গে পরিচয় একটা বিয়ের অনুষ্ঠানে। ৩ বছর আগে পরিচয়ের পর কাছে আসতে খুব বেশি দেরি হয়নি। আমাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল গোটা ১ দশকের ব্যবধান। আমার ৩১, হিমির মেরে কেটে ২১ হতে পারে, কিন্তু এটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমার কাছে পৃথিবীতে ভাববার মতো অনেক বিষয় আছে, বয়সের পার্থক্য তার মধ্যে পড়ে না। হিমিও বোধহয় আমারই মতো, কারণ তাকে বয়স নিয়ে কখনো খুব একটা চিন্তিত হতে দেখিনি। আমার বউ ছিল, এটাও তার কোনো সমস্যা নয়। কারো বয়স কত, বিয়ে হয়েছে কিনা, হয়ে থাকলে বাচ্চা আছে কিনা, তার অর্থনৈতিক অবস্থা কি, এগুলো ছিল হিমির কাছে অত্যন্ত তুচ্ছ বিষয়। যেসব বিষয় নিয়ে চিন্তা করে সে কুল কিনারা করতে পারবে না, সেগুলো নিয়ে না ভাবাটাই সে ঠিক মনে করত। জুতার সাইজ নিয়ে সে বরং আলাপ করতে পারত, এগুলো নিয়ে নয়। মডেলিং ছিল তার পেশা, কিন্তু প্যাশন ছিল মূকাভিনয়। একটা স্কুলে সে মূকাভিনয় শিখত। তার প্যাশনটা এত তীব্র যে তার পেশার প্রতি সে সৎ ছিল না। তার এজেন্টরা তার জন্য কাজ খুঁজে বের করে, আর সে একের পর এক মডেলিংয়ের অফার পায়ে ঠেলে। এ কারণে তার হাতে টাকা পয়সা খুব বেশি থাকতো না। এই যে অর্থনৈতিক ক্ষতি, এটা সে খুব সহজেই পুষিয়ে নিত বড়লোক কিছু বন্ধু জোগাড় করে। না, আমি এটা বলছি না যে সে টাকার বিনিময়ে ছেলেদের সঙ্গে বিছানায় যেত, আর গেলেও বা কি আসে যায়। টাকা পয়সা তো জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নাকি? এমন নয় যে সে আহামরি সুন্দরী, যে কারণে তার পেছনে ছেলেদের লাইন লেগে থাকবে। সে ছিল এমন এক মেয়ে যেখানে খুব সহজ সরল, এবং তার এই সরলতার জন্যই ছেলেরা তার প্রতি এক ধরনের টান অনুভব করত, একটা মারাত্মক আকর্ষণ বোধ। সুতরাং আমরা এই সত্যটা খুব সহজে মেনে নিতে পারি। তার মূল পেশা ছিল সরলতা। এই সরলতা দিয়েই সে জীবন ধারণ করত। তার সরলতার একটা উদাহরণ আপনাদের দেই। তার সঙ্গে যেদিন প্রথম দেখা হয়, সেদিন আমাকে বলল সে মূকাভিনয় শিখে। আমি বললাম, কী রকম? সে বিন্দুমাত্র দ্বিধা না করে একটা মূকাভিনয় করে দেখালো। একটা কমলা, অবশ্যই কাল্পনিক কমলা, সে তার হাতে ধরল, তারপর খোসা ছাড়াতে শুরু করলো, যেন তার ডান দিকে এক বাটি কমলা রাখা আর বাম দিকে একটা ফাঁকা বাটি, যেটাতে সে কমলার খোসাগুলো ছিঁড়ে রাখছে। সে একটার পর একটা কমলার খোসা ছাড়ালো এবং ফাঁকা বাটিতে খোসাগুলো রাখতে লাগলো। কমলা খেতে খেতেই আমাদের মধ্যে কথা চলতে লাগলো। না, তোমার প্রতিভা আছে বলেছিলাম আমি। এতে প্রতিভার কিছু নেই, সে উত্তর দিয়েছিল। তোমাকে জাস্ট বিশ্বাস করতে হবে তোমার ডান দিকে এক বাটি কমলা আছে। এটা যদি তুমি বিশ্বাস করতে পারো, তাহলে ছিলে খেতে সমস্যা কোথায়? পুরোটাই বিশ্বাসের ব্যাপার। এরপর তাকে ভালো না লেগে আমার কোনো উপায় ছিল না। এমন না যে প্রতিদিনই আমাদের দেখা হতো, মাসে একবার, মেরে কেটে 2 বার আমরা কোনো একটা বারে গিয়ে বসতাম, নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতাম। আমাদের মধ্যে আলোচনার কোনো কমন বিষয় ছিল না, কিন্তু তাতে আলোচনা যে থেমে থাকবে এমনটাও মনে হয়নি কখনো। যেহেতু আমি আপনাদের একটা গল্প বলছি, সেহেতু কোনো প্রকার রাগ ঢাক না রেখে সত্যিটা বলে ফেলাই ভালো। আমাদের দুজনের খাবারের বিল আমাকেই দিতে হতো। খাবারের বিল দেবার মতো বা শেয়ার করার মতো টাকা তার কাছে কখনো থাকতো না, কিন্তু এতে তাকে কখনো মন খারাপ করতে দেখা যায়নি। জীবনটাকে সে আশ্চর্য সরলভাবে যাপন করত। 2 বছর আগে এক বসন্তে হিমির বাবা তার জীবনের শেষ বসন্তটা দেখে ফেলল। হার্ট অ্যাটাক। বাবার মৃত্যুর পর তার হাতে কিছু টাকা পয়সা চলে আসে, কাঁচা টাকা। এমন না যে তার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু কিছু তো ছিল আর কি। হিমি সেগুলোর মালিক বনে গেল। এক বিকেলে আমাকে জানালো সে নর্থ আফ্রিকা যেতে চায়। পৃথিবীতে নিঃসন্দেহে প্রচুর জায়গা আছে, সে যে কোনো জায়গায় যেতে পারে। সবকিছু বাদ দিয়ে সে নর্থ আফ্রিকা যেতে চাইল। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ থাকবে।
কিন্তু সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা আমার স্বভাবে নেই। আলজেরিয়া এম্বাসিতে আমার এক বন্ধু কাজ করত। আমি তার সঙ্গে হিমির পরিচয় করিয়ে দিলাম এবং এক সকালে তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে গেলাম। ফিরে আসবে তো? আমি হালকা রসিকতা করার চেষ্টা করলাম। কেন আসবো না, সে বলল। 3 মাস পর সে ফিরে এলো, একা নয়, সঙ্গে একটা ছেলে। পরে জেনেছিলাম ছেলেটার নাম বেন। আলজেরিয়ায় একটা রেস্টুরেন্টে বেনের সঙ্গে পরিচয় হিমির। আসলে আফ্রিকায় জাপানিজ খুব একটা বেশি নেই, সুতরাং রেস্টুরেন্টে হিমির সঙ্গে বেনের দেখা হয়ে যাওয়া মাত্রই তারা একসঙ্গে ঘুরতে শুরু করে এবং এসব ক্ষেত্রে যা হয় আর কি, ঘুরতে ঘুরতে একসময় তারা নিজেদের খুব কাছাকাছি চলে আসে। হিমির নিয়মিত কোনো প্রেমিক ছিল না, সবাই অনিয়মিত। আমিও ছিলাম তাদের মধ্যে একজন। বেন হলো প্রথম মানুষ যে কিনা হিমির নিয়মিত প্রেমিক বলে নিজেকে দাবি করার অধিকার রাখে। 30-এর একটু কম হবে বয়স, লম্বা, স্বাস্থ্য ভালো, বেশ হ্যান্ডসাম, আশ্চর্য রকমের নম্র এবং ভদ্র। সে যখন কথা বলে মনে হয় শব্দগুলো ব্যথা পাচ্ছে। আমি এয়ারপোর্টে ওদের রিসিভ করতে গিয়েছিলাম, এমন না যে নিচ থেকে গিয়েছিলাম। হিমি একটা টেলিগ্রাম করেছিল বৈরুত থেকে, সেখানে ফ্লাইট নাম্বার এবং আসবার তারিখটা লেখা। সুতরাং আমি ভেবেছিলাম সে আশা করছে আমি তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব। সেদিন ফ্লাইট 4 ঘন্টা ডিলে, ঝোড়ো বাতাস বইছে। পাইলট ল্যান্ড করতে পারছে না। লাউঞ্জে বসে ম্যাগাজিন পড়ার, কফি ধ্বংস করা ছাড়া আমার করবার কিছুই ছিল না। হঠাৎ দেখলাম হিমিকে। আসলে ঠিক হিমিকে একা দেখিনি, দেখলাম ওদের দুজনকে, হিমি এবং বেন আসছে একসঙ্গে হাত ধরাধরি করে। তাদের দেখে মনে হচ্ছিল সুখী বিবাহিত দম্পতি হানিমুন শেষ করে ঘরে ফিরছে। হিমি এসে জানালো যে তার ক্ষুধা লেগেছে। এই 3 মাসে তার অনেক কিছু পরিবর্তন হয়েছে। ওজন বোধহয় একটু কমেছে। আফ্রিকার রোদে পুড়ে চামড়ার রং একটু চেপে গেছে, কিন্তু পেটের খিদে আগের মতোই আছে। আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি একটা রেস্টুরেন্টে গেলাম। তার খাওয়া দেখে মনে হচ্ছিল সে বহুদিন ধরে উপোস। মুচমুচে টেম্পুরা, সঙ্গে ভাত। আমি এবং বেন দুজনে 2টো বিয়ার নিয়ে বসলাম। বেনের কাছ থেকে জানলাম সে ব্যবসা করে। ব্যবসা শুধু এইটুকুই জানলাম, এর বেশি কিছু বলল না। অবশ্য এর বেশি কিছু জানবার ইচ্ছে যে আমার ছিল এমনটাও নয়, তাই চাপাচাপিও করিনি। আসলে আমাদের কথা বলার মতো কোনো বিষয় ছিল না। বৈরুতের রাস্তাগুলো চলাফেরার জন্য অনিরাপদ। তিউনিসিয়ার বিশুদ্ধ পানির বেশ সমস্যা। এই অতি অপ্রয়োজনীয় তথ্যগুলো আমি কিছুক্ষণের মধ্যে জেনে গেলাম। ততক্ষণে হিমির খাওয়া প্রায় শেষ। সে একটা বড় হাই তুলল এবং বলল ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে বলার পরে ঘুমোতে তার খুব একটা বেশি দেরি হওয়ার কথা নয়। আগেও আমি তাকে রেস্টুরেন্টে ঘুমিয়ে যেতে দেখেছি। আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে এসেছিলাম তাকে বাড়িতে পৌঁছে দেব। দেশে ফেরার আগে আমাকে টেলিগ্রাম করবার একটাই অর্থ হতে পারে, হিমি আশা করছে যে আমি তাকে এয়ারপোর্টে রিসিভ করব এবং পৌঁছে দেব। বেন জানালো আমার কষ্ট করবার কোনো দরকার নেই, সেই তাকে বাড়িতে পৌঁছে দেবে। এভাবেই আমি হিমির থেকে আলাদা হয়ে গেলাম, আর ওরা দুজন দুজনের হয়ে গেল। ওদের দুজনের সঙ্গে এরপর আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। এমন না যে আমি দুজনের সঙ্গে দেখা করতে চেয়েছি। আমি মূলত দেখা করতে চেয়েছিলাম হিমির সঙ্গে, কিন্তু আমি যখনই হিমির কাছে গিয়েছি বেন ওর সঙ্গে ছিল। বেনের একটা স্পোর্টস কার আছে, যেটাতে করে আমরা মাঝে মধ্যে ঘুরতে বের হতাম। গাড়িটা খুব দামি। ফেডরিকো ফেলিনির ছবিতে এরকম গাড়ি দেখা যায়। বেনের আড়ালে একদিন হিমিকে বললাম, ওর অনেক টাকা পয়সা না? মনে হয় ব্যবসা করে এত টাকা ইনকাম করা যায়। ব্যবসা? ও তো তাই বলল, ব্যবসা করে। হতে পারে, ও কি করে না করে এগুলো জিজ্ঞেস করিনি কখনো। তোমার মুখ থেকেই প্রথম শুনলাম। এগুলো নিয়ে যে আমার আগ্রহ নেই এটা তো তুমি বোঝো। আমি এরকম না, ওকে আমার ভালো লাগে, এটুকুই আমার জন্য যথেষ্ট। সুতরাং বেন এবং বেনের টাকা পয়সা দুটোই আমার জন্য রহস্যই থাকলো।
এক রোববার বিকেলে আমার বউ বাসায় ছিল না। তার কোনো এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে গিয়েছিল। আমি বসে বসে আপেল খাচ্ছিলাম। সকাল থেকে প্রায় 60টা আপেল খেয়ে ফেলেছি। এমন সময় হিমি আমাকে ফোন করল। এই শোনো না, তোমাদের বাড়ির আশেপাশে আছি, তোমাকে দেখতে এলে তুমি কি রাগ করবে? রাগ কেন করব? এটা কি ধরনের কথা? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসছি। আমরা? হ্যাঁ আমরা, আমি আর বেন। 30 মিনিট লাগবে হয়তো, এর মধ্যেও চলে আসতে পারি। বউকে কোনো ভুজুং ভাজুক দিতে হলে এর মধ্যে দিয়ে নাও। আসো, সমস্যা নেই। বউ বাইরে শহরে গেছে। দ্রুত গোসলটা সেরে নিলাম। তোয়াল দিয়ে মাথাটা মুছছিলাম আর ভাবছিলাম বাসাটা একটু নোংরা দেখাচ্ছে, পরিষ্কার করবার দরকার আছে কি? চারদিকে ছড়ানো বইপত্র, ম্যাগাজিন, কিছু চিঠি, লেখালেখির খসড়া। ও, আপনাদের তো বলাই হয়নি আমি একজন লেখক। 8ম আপেলটা মাত্র তুলে নিয়ে কামড় বসিয়েছি, বাইরে গাড়ির আওয়াজ শোনা গেল। ঘড়িতে 2:30টা। ওরা এলো বোধ হয়। হিমির পরনে একটা মিনি স্কার্ট, জলপাই সবুজ, ওপর একটা ব্লাউজ। তার দুরন্ত যৌবনকে আটকে রাখার প্রচণ্ড চেষ্টায় ক্লান্ত, স্তনবৃন্ত, যা আমি মনে মনে অনেকবার কল্পনা করেছি, ফুটে বের হয়ে আসছে কাপড় থেকে। বেনের মুখে হালকা দাড়ি, 2 দিন হবে বয়স, শেভ করেনি। কেন করেনি কে জানে। একটা ব্লেজার চাপানো শরীরে, নেভি ব্লু রঙের। মুখ ভর্তি হাসি নিয়ে এসে বলল, আপনাকে এইভাবে বিরক্ত করার জন্য সরি। না না, সরি হবার কি আছে? রোববার ছুটির দিন, আপনার ছুটির দিনটা নষ্ট হবে? একেবারেই না। তাছাড়া আমার ছুটির দিন বলে আলাদা কিছু নেই। প্রতিটা দিনই আমার কাছে ছুটির দিন। আবার ইচ্ছে করলে প্রতিটা দিনই কাজের দিন। ইচ্ছের ব্যাপার আর কি। একা একা বরং একঘেয়ে লাগছিল। আপনারা আশায় ভালো লাগছে। আমরা কিছু খাবার নিয়ে এসেছি বলে সে একটা বড় ব্যাগ আমার হাতে তুলে দিল। এর দরকার ছিল না, সামান্যই। শুনলাম ভাবি বাসায় নেই, মনে হলো আপনি খেয়েছেন কিনা। আর আমরা আসবো, আপনি হয়তো কিছু একটা খাবার বানানোর চেষ্টা করতে পারেন আমাদের জন্যে, তখন আপনার কষ্ট হবে। তাছাড়া আপনি যদি কিচেনে সময় দেন, আমরা আপনার সঙ্গ মিস করব। সে ঝুঁকি নিতে চাইনি। খুব ভালো করেছেন। সত্যি কথা বলতে কি, সকাল থেকে কিছুই খাইনি, শুধু আপেল খেয়েছি, গুনে গুনে 8টা। আপনারা খাবার না আনলে হয়তো পৃথিবীর সব আপেল আমি একা একা খেয়ে ফেলতাম। খাবারগুলো ডাইনিংয়ে সাজালাম। স্যান্ডউইচ, সালাদ, স্যামন, ব্লুবেরি, আইসক্রিম আর চিকেন রোস্ট। এই হচ্ছে সামান্য খাবারের নমুনা। ফ্রিজ থেকে একটা ওয়াইনের বোতল এনে টেবিলে রাখলাম। খাবারের পরিমাণ কোনো বিচারই সামান্য নয়, কিন্তু আমরা খুব দ্রুত শেষ করে ফেললাম। বোধহয় সবার পেটেই ক্ষুধা ছিল, ভালো রকমের ক্ষুধা। ফ্রিজে বিয়ার ছিল স্টক করা, তার থেকে কিছু নিয়ে এলাম। ছেলেটা ড্রিঙ্ক করতে পারে বটে। নিমিষে বিয়ারের ক্যানগুলো খালি হয়ে গেল। হিমি ঘুরে ঘুরে আমার রেকর্ডের কালেকশন দেখছিল। এ তো খুব রেয়ার কালেকশন, কোথায় পেলে এগুলো? কিছু না বলে হাসলাম। স্টেরিওতে হালকা ভলিউমে বাজতে লাগলো মাইলস ডেভিসের জ্যাজ। কিছু একটা মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে বেন বলল, আমার কাছে ভালো মনের কিছু জিনিস আছে, অভ্যেস আছে তো। বলে সে পকেট থেকে একটা ফয়েল প্যাকেট বের করল, ভেতরে গাঁজা। 2 মাস আগে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, সেটা আর বললাম না। বেন নিপুণ হাতে গাঁজার জয়েন্ট বানাতে শুরু করল। বোঝাই যায় সে এতে অভ্যস্ত। আগুন ধরালো। জয়েন্টটা ওর হাত থেকে ঘুরে গেল হিমির কাছে। তার থেকে আমি নিয়ে একটা টান দিলাম। একটা জয়েন্ট শেষ হতে না হতেই হিমির মাথা ধরে গেল। বলল, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমি ওকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেলাম, বেডরুমের দিকে। এগুলো গায়ে থাকলে ঘুমানো যায়? তোমার একটা টি শার্ট দাও তো। বলতে বলতে সে তার ব্লাউজ আর স্কার্ট খুলে ফেলল, পরনে শুধু প্যান্টি। এমনভাবে সে কাজটা করল, মনে হলো এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। আমি আমার একটা টি শার্ট তার দিকে বাড়িয়ে দিলাম।
ওটা গায়ে চাপালো সে। তারপর কিছুই হয়নি, এমনভাবে বিছানায় গায়ে এলিয়ে দিল, দেখতে না দেখতেই ঘুমিয়ে গেল। তার নাকের হালকা গর্জনও যেন আমি শুনতে পেলাম। নিচে নেমে এলাম লিভিং রুমে। বেন গাজার আরেকটা জয়েন্ট বানাচ্ছে। জিনিসটা আসলেই ভালো। কোথা থেকে পেয়েছেন আমি জানতে চাইলাম। ইন্ডিয়া, সে উত্তর দিল। আমার কিছু সোর্স আছে, এরা এনে দেয়। বলতে বলতে সে জয়েন্ট ঠোঁটে ছোঁয়ালো। লাইটার জ্বালাতে যাবে, হঠাৎ থেমে গেল। বলল, জানেন, আমার পোড়াতে খুব ভালো লাগে। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এ কথার অন্য কোনো অর্থ আছে কিনা। মেটাফোর? দেখতে পাচ্ছি বেনের ঠোঁটের গাজার স্টিক। সে ওটা পোড়াতে যাচ্ছে। পোড়াতে ভালো লাগারই কথা, এটা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু বেনকে দেখে মনে হচ্ছিল সে অন্য কিছু পোড়ানোর কথা বলছে। বেন আবারও বলল, আমি পোড়াতে ভালোবাসি। সেটাই তো, সেটা আমরা সবাই ভালোবাসি যারা সিগারেট খাই। আলাদা করে বলছেন যে? ধরেন একটা ঘর, ঘর না হলে গুদাম ঘরও বলতে পারেন, যেখানে আগে শস্য রাখা হতো, অপ্রয়োজনে পড়ে আছে। আবার ধরেন, আপনি দেখছেন কিনা জানি না, থাকে না কিছু গ্রিন হাউস, যেখানে গাছপালা বেড়ে ওঠে, কৃষিকাজে ব্যবহার করা হয়, ওরকম কিছু। আমি মাঝে মাঝে ওগুলো পুড়িয়ে দিই। ভালো করে তাকালাম তার দিকে, বোঝার চেষ্টা করলাম সে আমার সঙ্গে রসিকতা করছে কিনা, বা নেশার ঘরে ভুল বকছে কিনা। কিন্তু না, তাকে বেশ সিরিয়াস মনে হলো। গাজার জয়েন্টে আগুন দিয়ে ধোঁয়া ছাড়ল সে, আমার দিকে বাড়িয়ে দিল। হুট করে আমার কাছে বেনকে অসম্ভব রহস্যময় একজন মানুষ মনে হতে শুরু হলো। বললাম, আমি আপনার পোড়াতে চাওয়ার পেছনের কারণটা জানতে চাই। আপনার কেন কিছু একটা পোড়াতে ভালো লাগে? সে আমার দিকে তাকালো। সে চোখে কোনো ভাষা নেই। আপনি চান আমি এই বিষয়টা নিয়ে কথা বলি? এই তো। জি। আচ্ছা, তাহলে আপনাকে খুলেই বলি। প্রথমে যেটা করি সেটা হচ্ছে, আমি খুঁজে বের করি একটা ঘর। খড়ের ঘর হলে সবচেয়ে ভালো, পোড়াতে আরাম। টিনেরও হতে পারে, কিন্তু সেটাকে একটা গুদাম ঘরের মতো হতে হবে। অকারণে পড়ে আছে, মোটামুটি পরিত্যক্ত। তার ভেতরে অল্প কিছু শস্যদানা থাকতে পারে, বা চাষবাসের অন্য কোনো জিনিস স্টক করা থাকতে পারে, কিন্তু না থাকলেই ভালো। দরকারি জিনিস থাকলে আশেপাশের মানুষ থাকে, তখন পুড়িয়ে ফেলাটা কঠিন হয়ে যায়। আপনাকে আগেই বলেছি, গ্রিন হাউস হতে পারে। আমি যেটা করি সেটা হচ্ছে, সঙ্গে করে পেট্রোল নিয়ে যাই, তারপর পেট্রোল ঢেলে দেই ছাউনিতে বা ছাদে। বাকি কাজটা খুব সামান্য, একটা ম্যাচের কাঠি ফাঁস করে জ্বালিয়ে ছুঁড়ে দিই। কিন্তু কেন কেন নয় সেটা আগে বলুন। কেন নয় সেটা এখন আমি কি করে ব্যাখ্যা করি? আপনার কোনো একটা জিনিস পোড়াতে ভালো লাগে, আমার সেটা ভালো লাগে না। পার্থক্য কিছু একটা নিশ্চয় আছে। হয়তো আমারও ভালো লাগার কথা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভালো লাগেনি। তাই আমি জানতে চাচ্ছি ঠিক কী কারণে আপনার ভালো লাগে। জানি না, শুধু এইটুকু জানি আমি এমন, আমার ভালো লাগে। এই যে বলছেন আপনার ভালো লাগে, তার মানে আপনি এটা প্র্যাকটিক্যালি করেছেন, করে বুঝতে পেরেছেন আপনার ভালো লাগে। কেন করব না? আমি পোড়াই, 2-3 মাস অন্তর অন্তর একটা করে ঘর পুড়িয়ে দিই। এগুলো সব নিশ্চয়ই নিজের ঘর হয়। আপনি কি পাগল হয়ে গেলেন? কেউ নিজের ঘর পোড়ায়? তাহলে অন্যের ঘরে আগুন দিই। কিন্তু এটা তো এক ধরনের অপরাধ, তাই না? ধরা পড়লে আপনার তো জেল হয়ে যেতে পারে। হলে হবে, তাই বলে আমি আমার পছন্দের কাজ করব না? আর জেল হতে গেলে তো জানতে হবে কাজটা আমি করেছি। আমি খুব সাবধানে করি, ধরা এত সহজ না। আগুন লাগিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে থাকি না, খুব দ্রুত সেখান থেকে সরে যাই। বেশ দূরে গিয়ে গাড়িটা থামাই, তারপর আমার দূরবীনটা বের করি, সেটা দিয়ে আগুন দেখি, লকলক করে জ্বলছে। কে আমাকে ধরবে বলুন? পুলিশ সন্দেহই করতে পারবে না। আচ্ছা আপনি বলুন, আমার মতো একজন ব্লেজার পরা মানুষ একটা বিদেশি গাড়ি নিয়ে ঘুরছি, পুলিশ কি করে সন্দেহ করবে আমি এইমাত্র একটা গুদামঘর পুড়িয়ে এসেছি? তা ঠিক,
হিমি জানে আপনার এই অভ্যাস সম্পর্কে? আপনার মাথা খারাপ? আমি ওকে কেন বলতে যাব? আর এগুলো কি বলার মতো কোনো বিষয়? আমি কখনোই কাউকে কিছু বলি না। আমাকে বললেন যে? দুটো কারণে। প্রথমত, আমি গাঁজা খেয়েছি। গাঁজা খেলে আমি প্রচুর কথা বলি। দ্বিতীয়ত, আপনি অন্যরকম। আর 10 জন মানুষের মতো না। আপনি লেখক, লেখালেখি করেন। মানুষের মনের এই ব্যাপারগুলো আপনি ঠিক বুঝতে পারবেন। না বুঝে বিচার করা শুরু করবেন না। কি বলবো ঠিক বুঝে পেলাম না। চুপ করে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে মনে হলো। ফ্রিজের দিকে গেলাম, আরও কিছু বিয়ার নিয়ে এলাম। বেনের দিকে বাড়িয়ে দিলাম। বিয়ারের ক্যান খুলে চুমুক দিতে দিতে বেন বলল, পৃথিবীতে অনেক গুদাম ঘর আছে জানেন? অনেক অনেক ঘর। এত ঘরের কোনো প্রয়োজন আছে বলেন? সেজন্যই তো আমি ওগুলো পুড়িয়ে দিই। আপনি বলতে চাচ্ছেন এগুলো কোনো কাজে লাগে না, তাই না? আসলে আমি সেরকম কিছু বলতে চাচ্ছি না। আমি মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার পোড়াতে ভালো লাগে। আমার মনে হয় ঘরগুলো পোড়ানোর জন্যই তৈরি। আমি আপনাকে একটু ডিটেইলে বলি। ধরেন বৃষ্টি পড়ে, বৃষ্টির ধারা সবকিছু ধুয়ে মুছে নিয়ে যায়। এখন এই যে বৃষ্টির ধারা সবকিছু ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, এই জন্য কি আপনি বৃষ্টির অপরাধ বিচার করতে বসবেন? শেষ কবে পুড়িয়েছেন কিছু? অগাস্টের শেষের দিকে, তখন গ্রীষ্মকাল ছিল। আবার কবে করবেন কাজটা? কোনো টাইম ফিক্স করেছেন? না, এখনো ঠিক করিনি, তবে করে ফেলব, খুব দ্রুত করে ফেলব। আসলে কয়েকদিন থেকে টের পাচ্ছি আমার পোড়াতে খুব ইচ্ছে করছে। আবার পোড়াবো, কিছু একটা পোড়াবো। ধরেন আপনার পোড়াতে ইচ্ছে করলো খুব করে, গভীর রাত, আপনার মনে হলো এখনই কিছু একটা পোড়াতে হবে। আপনি তখন কি করেন? হুট করে পোড়ানোর মতো একটা ঘর, বা যেমনটা বলেছিলেন একটা গুদাম বা গ্রিন হাউস, ওগুলো কি আপনার হাতের কাছে থাকে? আমাকে এত বোকা পেয়েছেন? আমার হুট করে পোড়াতে ইচ্ছে করবে, আর তখন আমি পোড়ানোর মতো কোনো ঘর খুঁজে পেলাম না, এই কষ্টে নিজে পড়তে থাকবো? আমি যেটা করি সেটা হচ্ছে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকি। 3-4টে স্পট মনে মনে পছন্দ করে রাখি আগে থেকেই, যেখানে আমি সময় সুযোগ মতো আগুন লাগিয়ে দিতে পারবো। আমার যখন পোড়াতে খুব ইচ্ছে করে, তখন আগেই বেঁধে রাখা ওই স্পটগুলোর ভেতর থেকে একটাকে খুঁজে নিই। ওহ আচ্ছা, সবকিছু সুন্দরভাবে প্ল্যান করা। ঠিক ধরেছেন। আজ আপনার এখানে আসার পথে আমি রাস্তায় খুঁজছিলাম, ঠিক খুঁজে পেয়ে গেছি। তার মানে আপনি আমার আশেপাশে কোনো একটা জায়গায় খুব শীঘ্রই আগুন দিতে যাচ্ছেন। সন্ধ্যার দিকে হিমি ঘুম থেকে উঠল। তারপর ওরা দুজন চলে গেল। হিমির সঙ্গে সেটাই আমার শেষ দেখা। বছর 2 আগে আমি এই বাড়িটা কিনি, শহর থেকে বেশ দূরে, নির্জন একটা জায়গা। লেখালেখির জন্য এরকম জায়গা আদর্শ জায়গা। এলাকাটা এখনো পুরোপুরি চেনা হয়ে ওঠেনি। পরদিন একটা লাইব্রেরি থেকে আমার এলাকার ম্যাপ জোগাড় করলাম। ম্যাপ দেখে কিছু ঘর খুঁজে বের করার চেষ্টা করলাম, যেগুলো সহজে পুড়িয়ে দেওয়া সম্ভব। গুদাম আছে 10-12টা, গ্রিন হাউস আছে। সব মিলিয়ে 16টা সম্ভাব্য স্থান আমি খুঁজে পেলাম, যেখানে আগুন লাগানো যেতে পারে। এরপর শর্ট লিস্ট করবার পালা। কিছু কিছু গুদাম ঘরে শস্য মজুত করা ছিল, আবার কোনোটায় মজুত ছিল সার, কীটনাশক। এগুলোকে প্রথমেই তালিকা থেকে বাদ দিলাম। পোড়ানোর জন্য এগুলো খুব একটা উপযুক্ত নয়, কারণ এগুলো এখনো ব্যবহৃত হচ্ছে। এখানে দারোয়ান আছে, আগুন লাগিয়ে দিয়ে কেটে পড়া এতটা সহজ হবার কথা নয়। সুতরাং আমি খুঁজে বের করতে শুরু করলাম এমন কিছু ঘর যেগুলোতে খুব সহজেই আগুন লাগিয়ে দেওয়া যায় এবং কেটে পড়া যায়। সত্যি কথা বলতে কি, এরকম ঘর ছিল 5টা, আমার বাড়ি থেকে 7.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা আমার অভ্যাস। আমি ওই 7.5 কিলোমিটারের মধ্যে প্রতিদিন দৌড়াতে শুরু করলাম, যেন ঘরগুলো পাহাড় দিয়ে রাখা আমার পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে। সরু রাস্তাটা যেখানে শেষ, সেই জায়গায় গিয়ে জঙ্গল শুরু হয়েছে।
সেখানে ছিল প্রথম গুদামটা। তার একটু পরে একটা ঘোড়ার আস্তাবল, পরিত্যক্ত। সম্ভাব্য টার্গেট হিসেবে এটাও বেশ চলনসই। তৃতীয় এবং চতুর্থ টার্গেট ছিল একেবারে যমজ ভাই বোনের মতো দেখতে। দুটোর দূরত্ব মাত্র 200 মিটার। ঝড়ে চাল ভেঙে গেছে, তারপর থেকে পড়ে আছে, পাহারাদার কেউ নেই। এগুলোতে আগুন লাগানো খুব সহজ হবার কথা। একসঙ্গে দুটোকেই জ্বালিয়ে দেওয়া যেতে পারে, কেউই দেখবে না। পঞ্চমটা ছিল রেল ক্রসিংয়ের ঠিক আগে। পাশে একটা পেপসিকোলার বিলবোর্ড, রং জ্বলে গেছে। আভাসে বোঝা যায় পেপসিকোলা খাওয়ার আমন্ত্রণ, পরিত্যক্ত। দেখলেই মনে হয় অপেক্ষা করে আছে কখন কেউ এসে আগুন লাগাবে। টানা 1 মাস আমি সম্ভাব্য লক্ষ্যবস্তুকে ঘিরে দৌড়ালাম। প্রতিদিন সকালে ভাবতাম আজ বুঝে গিয়ে দেখব কোনো একটা পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু না, সেগুলো বহাল তবিয়াতে ছিল। আসলে আমি একটু হতাশ হলাম। তবে কি আমি ভেবেছিলাম গুদাম ঘরগুলোতে সত্যি কেউ আগুন লাগিয়ে যাবে, নাকি আগুন লাগাবার কথা বলে বেন আমার মধ্যে ধ্বংস করার একটা আদিম ইচ্ছা জাগিয়ে দিয়ে গেছে। আমি নিজে কোনো একদিন আগুন লাগিয়ে দেব। ডিসেম্বর এলো, কোথাও কিছু পুড়ল না। বেনের সঙ্গে আবার একদিন দেখা হয়ে গেল, সামনে ক্রিসমাস। আমার বাবা মা, আত্মীয় স্বজন এবং পরিচিত জনদের জন্য কিছু কেনাকাটা করতে আমি শহরে গিয়েছিলাম। হঠাৎ একটা কফি শপের সামনে আমি ওর স্পোর্টস কারটা দেখতে পেলাম, সেই পরিচিত ধূসর রঙের স্পোর্টস কার। কিছু না ভেবেই কফি শপে ঢুকলাম। পরিবেশটা অন্ধকার, কফির গন্ধে ভারী হয়ে আছে। ভিড় ছিল না তেমন, টেবিলগুলো ফাঁকাই। আমি দেখতে পেলাম দূরের একটা টেবিলে সে একা বসে আছে। জানালার ঠিক পাশে, সামনে একটা কফির মগ, একটা কালো রঙের কোট পরা, সম্ভবত দামি কাশ্মীরি কোট, গলায় মাফলার জড়ানো। এগিয়ে গেলাম টেবিলের দিকে। মুখে এক প্রকার কষ্ট করেই হাসি ফুটিয়ে বললাম, বসতে পারি? আরে আপনি, কতদিন পরে দেখা, বসুন না। বসলাম। এবার কথা খুঁজে বের করার পালা। আসলে আমাদের মধ্যে কোনো কমন টপিক ছিল না যে বিষয়ে আমরা কথা বলতে পারি। আমরা দুজন পুরোপুরি ভিন্ন রকমের মানুষ। ও আমাকে তিউনিসিয়ার একটা সমুদ্র বন্দরের গল্প বলল। সেখানে সে একটা চিংড়ি মাছ ধরেছিল, বিশাল এক গলদা চিংড়ি। তাকে দেখে মনে হচ্ছিল চিংড়ির গল্পটা নিয়ে সে বেশ সিরিয়াস। আমি সরাসরি মূল প্রসঙ্গে চলে গেলাম। সাহস করে বলে ফেললাম, আপনার পোড়াপুরির কাজ কেমন চলছে? আপনার মনে আছে? এটা কি ভুলে যাবার মতো কোনো বিষয়? সে হাসল। যে গুদামটিতে আগুন লাগানোর কথা ছিল সেটার কি অবস্থা? পুড়িয়ে দিয়েছি। আমার বাড়ির পাশে? হ্যাঁ, ঠিক ওখানেই। কবে আগুন দিয়েছেন? আপনার সঙ্গে যেদিন দেখা হলো, মানে ওই যে শেষবার দেখা যেদিন হলো, ঠিক তার 10 দিন পর। তাই? আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যে বলছি। না, আসলে হয়েছে কি, আমার আশেপাশে কোনো গুদাম বা ঘর বা গ্রিন হাউস এরকম কিছু আমি পুড়ে যেতে দেখিনি, খবরও পাইনি। এরকম কিছু হলে খবরটা নিশ্চয়ই চাপা থাকতো না। হয়তো ভালো করে খবর নেননি, পুড়েছে। যা পুড়ে যাবার কথা ছিল সেটা নিশ্চয়ই পুড়েছে, শুধু আপনি জানেন না। কথাটা বলে সে হুট করে উঠে দাঁড়ালো, সিগারেটের প্যাকেট এবং লাইটারটা পকেটে ভরল। তারপর বলল, খুব জরুরি একটা কাজ আছে, আমার এখনই উঠতে হবে। তারপর হঠাৎই যেন মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে বলল, ভালো কথা, হিমির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে আপনার এর মধ্যে? না, হয়নি। কেন? আপনার সঙ্গে যোগাযোগ নেই? না, মেয়েটা হুট করে যেন কোথায় হারিয়ে গেছে একদম। ওর বাসায় কয়েকবার ফোন করেছিলাম, কেউ ফোন ধরে না। সম্ভবত বাড়িতে কেউ নেই। ও যে স্কুলে মোকাভিনয় শিখতে যায় সেখানেও গিয়েছিলাম, পাইনি। বোধহয় কাউকে না বলে কোথাও বেড়াতে চলে গেছে। এটা ওর স্বভাব, কাউকে না বলে হুট করে কোথাও চলে যায়। কোথাও যাবার মতো টাকা ওর কাছে ছিল না। মনে হয় না সেটা করা সম্ভব ছিল ওর পক্ষে। নিখোঁজ, একেবারে 1.5 মাস ধরে নিখোঁজ। বিষয়টা চিন্তার না? চিন্তার তো বটেই।
হিমির সত্যিকারের কোনো বন্ধু ছিল না। ওর বাসায় ওর একটা ফোন বুক আছে, সেখানে আমি অনেক মানুষের নাম দেখেছি, কিন্তু ওরা কেউই ওর সত্যিকারের বন্ধু নয়। একটু থেমে বেন আবার বলল, না, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। ওর সত্যিকারের একজন বন্ধু আছে, আর সে হলেন আপনি। একটুও বাড়িয়ে বলছি না, মাঝে মধ্যে এটা নিয়ে আমার মধ্যে প্রচণ্ড হিংসা হতো। ভেবেছিলাম আর কেউ না জানলেও আপনি বোধহয় জানেন ও কোথায়। যাবার আগে আপনাকে নিশ্চয় বলে গেছে, এখন দেখছি তাও বলেনি। বাড়িতে ফিরে হিমির নাম্বারে বেশ কয়েকবার ফোন দিলাম, সত্যি ওপাশ থেকে কেউ ফোনটা ধরছে না। ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়েছিল একবার। কাগজটা খুঁজে বের করলাম, ঠিকানা ধরে ওর অ্যাপার্টমেন্টে গিয়ে হাজির হলাম। তালা মারা, আর তার উপরে ধুলো জমে গেছে। মনে হয় অনেকদিন কারো হাত পড়েনি। একটা কাগজে আমার নিজের নাম লিখে দরজায় সেটে দিলাম। লিখলাম, যোগাযোগ করো, জরুরি। কেউ যোগাযোগ করলো না। কয়েকদিন অপেক্ষা করলাম, তারপর আবার গেলাম ওই অ্যাপার্টমেন্টে। দরজায় এখনো তালা, তবে এবারে তালাটা বেশ পরিষ্কার। দরজায় আমার সেটে দেওয়া সেই কাগজটা নেই, তার বদলে অন্য আরেকজনের নাম লেখা। বোঝা গেল অ্যাপার্টমেন্টে নতুন ভাড়াটি এসেছে। হাল ছেড়ে দিলাম। এখন আমি দৌড়াই প্রতিদিন সকালে। দৌড়াতে দৌড়াতে গুদাম ঘরগুলো চোখে পড়ে, যেগুলো পুড়ে যাবার কথা ছিল, কিন্তু ওগুলোতে কেউ আগুন দেয়নি। ডিসেম্বর আসে, আবার চলে যায়। চুলে একটু একটু পাক ধরে। আমি বুড়ো হতে থাকি। রাত গভীর হলে আমি ভাবতে বসি, গভীরভাবে স্মরণ করি পুড়ে যাওয়া ঘরগুলোকে। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নিয়ে শুনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সেই সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।